নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখা যাচ্ছে মহারাজ ঘুমের ঘোরে বলেই চলেছে, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। এরপরে দেখা যায় মহারাজ চিৎকার করে ওঠে, আমি খুন করিনি। পূজা তখন বলে, কি হয়েছে আপনার, কি হয়েছে, জল খাবেন? বলে জলের গ্লাসটা এগিয়ে দিতে জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় মহারাজ। বলে, কি করছেন কি? পূজা বলে, আমি আপনার স্ত্রী। মহারাজ বলে, আপনারাই জোর করে এই বিয়েটা দিয়েছেন, দয়া করে আর স্ত্রীর এই অধিকারটা ফলাবেন না। চিৎকার করতে থাকে মহারাজ, বলে, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান, গেট লস্ট। পূজা ভয় পেয়ে যায়, খুব দুঃখও পায় মনে। মহারাজ আবারও চিৎকার করে বলতে থাকে, গেট লস্ট। তখন পূজা ঘর থেকে বেরিয়ে যেতে যায়, তখন দেখে মহারাজের বাবা, ঠাম্মি আর মিলি এসে হাজির। ঠাম্মি বলে, এই নাথ বউ, কাঁদছিস কেন, কি হয়েছে? পূজা কাঁদতে থাকে। পূজা চুপ করে থাকে। পূর্ণিমা তখন বলে, এখন থেকে ওর কপালে কান্নাই লেখা আছে। সোমনাথ মনে মনে বলতে থাকে, শুধু পূজারিনী নয়, মহারাজও কাঁদবে সারা জীবন। মাধুরীও তখন দৌড়ে চলে আসে, বলে, কি হয়েছে, একটা চিৎকার শুনলাম মনে হলো। মাধুরীকে দেখে সবার রাগ হয়। মহারাজকে জিজ্ঞাসা করলে মহারাজ ঘর ছেড়ে চলে যায়। তখন সেখানে জয়া আর শিবও আসে, বলে, কি হয়েছে কি এখানে, মহারাজ এভাবে বেরিয়ে গেল কেন? ঠাম্মি পূজাকে বকাবকি করতে থাকে, বলে, তোকে আমি বলেছিলাম না মহারাজের অতীত নিয়ে ঘাটাঘাটি করিস না, তার ফলটা কি হলো দেখতে পেলি তুই? সোমনাথ বলে, ভাইয়ের কি হয়েছে? সোমনাথের বাবা তখন বলে, হ্যাঁ কি বলছিস, ভাই? বাবা, এক যুগ বাদে তোর মুখ থেকে ভাই শব্দটা শুনলাম, মহারাজের বাবা বলে। সোমনাথ বলে, ও আমাকে যতই না মানুক, ও তো আমার ছোট ভাই হয়। সোমনাথ জানার চেষ্টা করে যে হয়েছে কি ব্যাপারটা। পূজা তখন বলে, আচ্ছা দাদা, ছোটবেলায় স্কুলে কি হয়েছিল আমাকে বলবেন? সোমনাথ চুপ করে থাকে, পূজার দিকে তাকিয়ে থাকে। পূজা প্রশ্ন করতে থাকে, আপনারা তো দুজনে একই স্কুলে পড়তেন, বলুন না সেদিন কি হয়েছিল? পূর্ণিমা বলে, কি আবার হয়েছিল? মহারাজ খুন করেছিল। পূর্ণিমা বলে, আমি তো বুঝতে পারি না, নিজের বরের গুণের কথা তুমি আর কতবার করে শুনতে চাও বলো তো? মাধুরী মনে মনে ভাবতে থাকে, যেদিন শুনেছিলাম মহারাজ জুবেনাইল হোমে গেছিল, সেই দিন সমস্ত সম্পর্কটা বাদ দিয়ে দিয়েছিলাম। ইস, বরটা তো মরেই গেল, কেন যে সেদিন ওই ব্যাপারটা করেছিলাম। পূজা সোমনাথের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, দাদা আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে সত্যিটা বলুন। সোমনাথ বলে, আমি কি বলবো, যা বলার মা তো বলেই দিল। বলে সোমনাথ ওখান থেকে চলে যায়। মহারাজের বাবা মনে মনে পূজার কষ্টটা বুঝতে পারে। বলে, আমি জানি রে মা, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আমি ওই সত্যিটা তোকে বলতে পারবো না। পূজা কাঁদতে থাকে। জয়া মাসি এসে পূজাকে সামলায়। মিলি বলে, আমি সব জানতে পারলে সবটা ঠিক করে দিতাম। শিব বলে, কিন্তু ঠাম্মি তো বারণ করেছে। ঠাম্মি আবারও শিবের উপর রেগে যায়, কেন বারণ করেছি বুঝতে পারছিস না? পূজা বলে, আমি তোমাকে বলছি, সত্যি বলছি, আমি ওনাকে কোনো কিচ্ছু জিজ্ঞেস করিনি আগের কথা। তখন ঠাম্মি বলে, কিন্তু আমি তো তোকে বলেছিলাম যে ওকে ভুলিয়ে রাখতে, সেটা কি তুই পেরেছিস? ঠাম্মি শিবকে দেখতে বলে, তো দাদাকে গিয়ে দেখতো, নাহলে কোথায় গিয়ে আবার মদ খাবে। পূজা অবাক হয়ে যায়। ঠাম্মি বলে যে যতদিন এই অতীত নিয়ে নাড়াঘাটা হবে ততদিন ছেলেটা সুখ পাবে না, এইরকমভাবেই থেকে যাবে। মিলিয়া শিব বেরিয়ে পড়ে তার দাদাকে খুঁজতে। পূজা বলে, ঠাম্মি তুমি কি বলছো আমি বুঝতে পারছি, কিন্তু কষ্টকে চাপা দিয়ে রাখলে তো কষ্ট কম হয় না। পূজা বলে, তোমার কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? কিন্তু আমার কষ্ট আর ওনার কষ্ট, আমি সব কষ্টকে একসাথে উপড়ে ফেলবো। ওনার মনের মধ্যে জমে থাকা কষ্টটা আমি আর থাকতে দেবো না, সারা জীবনের মতো নির্মূল করে দেবো আমি ওনার কষ্টটা। কিন্তু তার জন্য তো আমার সব কিছুর মূলে পৌঁছানোটা খুব দরকার। ঠাম্মি রেগে যায়, বলে, এত করে বলে বোঝানোর পরেও তুই শুনবি না? বলে, এত কিছু বোঝানোর পরেও তুই যদি বিপদের দিকে পা বাড়াস, তাহলে ভেঙে তছনছ করে দে সব কিছু। মহারাজ আর তোর সম্পর্ক গড়ে ওঠার আগেই তুই নিজের হাতে ভেঙে দে সব কিছু। বলেই ঠাম্মি যখন চলে যেতে থাকে তখন পূজা আটকায়, বলে, না ঠাম্মি, আমাদের জোর মা সিদ্ধেশ্বরী বেঁধেছেন, আর আমার বিশ্বাস যে ওই জোরেরও জোর আছে। এই শুনে তো জয়া মাসি খুব খুশি হয়। ঠাম্মি চুপ করে থাকে। পূজার মুখে এই কথা শুনে ঠাম্মির মন একটু শান্তি পায়, পূজাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে মহারাজ পূজার কথাই ভাবতে থাকে। বলে, জলের গ্লাসটা দিয়েছিল হাত বাড়িয়ে, ফেলে দিলাম, ভেঙেও ফেললাম। সারাক্ষণে ভাঙচুর, মারপিট, গাল মন্দ এইসবই করতে থাকে আমি। কি করব আমি পূজা? আমি যে নিজেকে নিজেই সহ্য করতে পারি না, আমার নিজেকে নিজেরই অসহ্য মনে হয়। এই সমস্ত কথাই বলতে থাকে মহারাজ। স্কুলের সেই ঘটনা আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। আমার মা সাত করে আমার নাম রেখেছিল মহারাজ, কিন্তু ওই ছেলেটা সেদিনকে স্কুলেতেই মারা গিয়েছিল। এই সমস্ত কথা বলতে বলতেই সেখানে চলে আসে মিলি আর শিব। ওরা এসে বলে, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? মহারাজ তখন বলে, এখন এটা নিয়েও কি কৈফিয়ত দিতে হবে নাকি? শিব তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমরা চলে যাচ্ছি। তখন মহারাজ দাঁড়াতে বলে। শিবকে গলায় জড়িয়ে ধরে মহারাজ। বলে যে, শিব বলে, তুই ঠিক আছিস তো দাদা? মহারাজ তখন বলে, আমি সবসময় রাগ দেখাই না রে, সবসময় চিৎকার করি তোদের উপর। মিলি তখন বলে, আসলে তুই সবসময় তোর নিজের জগতেই থাকিস তো, তাই বন্ধুর কষ্টটা তোর চোখেই পড়ে না। শিব বলে, ছোটবেলায় যখন আমি কোনো কিছু খেতে চাইতাম না, তখন তুই আমাকে আদর করে খাওয়াতিস, আর সেদিন যখন আমি নিজে হাতে খিচুড়ি বানালাম তুই একটুও খেলি না। তুই কি এই বাড়িতে আর কোনোদিনও খাবি না? মহারাজ চুপ করে দাঁড়িয়ে থাকে। তোর বন্ধু কিন্তু না খেয়ে আছে, সেও কিছু মুখে দেয়নি, তুই জানিস সেটা? মহারাজ চুপ করে শোনে।
এরপরে মিলি একটু টোন কেটে বলে, জানিস তো যখন মানুষের খিদে পায় না তখন মানুষ একদম ফিল্মের হিরোইনের মতো হয়ে যায়, একটু ট্যান্ট্রাম দেয়। মহারাজ চুপ করে দাঁড়িয়ে মিলির কথাগুলো শোনে আর মিলির দিকে তাকিয়ে থাকে। মিলি বলে, আমার মনে হয় তোর এরকম কিছু একটা হয়েছে, ওই জন্য সবসময় তুই এরকম খ্যাক খ্যাক করছিস। মিলি বলে, আসলে ঠাম্মি বলে না যে না খেয়ে থাকলে বায়ু চড়ে যায় মাথার উপরে, তোরও তাই হয়েছে, তোরও বোধহয় সেই বায়ু গ্যাস মাথার উপরে চড়ে গেছে। তখন মহারাজ বলে, তাই? ওরা বলে, হ্যাঁ তাই। মহারাজ বলে, তাহলে এবার গ্যাসটা মাথায় চড়ে যাওয়ার সাইড এফেক্টটা দেখ কি হয়। মহারাজ তখন একটু হাতটা ওঠাতেই ওরা ভয় পেয়ে যায়। শিব তখন কাতুকুতু দিতে থাকে মহারাজকে। মহারাজ বলে, কাতুকুতু দিবি তো দে, মন ভরে দে, কিন্তু আমার কিচ্ছু হবে না। মহারাজ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার কিছুই হয় না। এরপরে মহারাজ হাসতে থাকে। মহারাজ বলে, কাজ বাকি আছে। তখন মিলি আর শিব বলে, কি কাজ? মহারাজ তখন বলে, শিব তখন বলে, আর তুই খাবি না? মহারাজ বলে, আসলে তোর বন্ধু তো না খেয়ে আছে। তখন শিবরা বলে যে তুইও খেয়ে নে তাহলে। তখন মহারাজ বলে, আগে হিরোইন তো খাক, তারপরে হিরো খাবে। এটা শুনে তো মিলি আর শিব খুব খুশি হয়ে যায়। মিলি আর শিব তো মিশন সাকসেসফুল বলে খুব মজা করতে থাকে। মহারাজও হাসে। মিলি ফোনে সবটাই খবর দিয়ে দেয় পূজাকে। পূজা বলে, ও তাহলে মিস্টার মাথা গরম এতক্ষণ বারান্দায় ছিলেন, এবার ঘরে আসছেন? থ্যাংক ইউ মিলি, তোমরাই হচ্ছে আমার খাবরি। আসুক না, দেখাচ্ছি মজা, এই বলতে থাকে পূজা। এদিকে তো দেখা যায় পূজার খুব খিদে পেয়েছে। খিদের জ্বালায় আর পারছে না, বলে থাক জলই খাই, বলে জল খেতে যায়। জল খেয়ে বলে, কাল আবার একটা নতুন সকাল, যাই এবার ঘুমিয়ে পড়ি, বলে শুতে গিয়ে দরজাটা একটু উকি মেরে দেখে। যেই দেখে মহারাজ আসছে অমনি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মহারাজ এসে দেখে পূজা ঘুমোচ্ছে। পূজাকে ডাকতে থাকে, শুনছেন শুনছেন, শুনুন না। পূজা সাড়া দেয় না। মহারাজ আবারও কাছে গিয়ে ডাকতে থাকে, কি হলো, শুনতে পাচ্ছেন? কিছু বলছি তো। পূজা তাও শুয়ে থাকে। মহারাজ বলে, আপনার খিদে পেয়েছে, কিছু খাবার বানিয়ে দেবো? মহারাজ তাও ডাকতে থাকে, কিন্তু পূজা শোনে না। এদিকে চোখটা পিটপিট করছে। মহারাজ তখন বলে, অ্যাক্টিং হচ্ছে অ্যাক্টিং, চোখটা তো পিটপিট করছেন। মহারাজ আবারও দেখতে পায় চোখ পিটপিট করতে। মনে মনে বলে, দেখাচ্ছি এবার, বলে মহারাজ বাইরে চলে যায়, দরজাটা লাগিয়ে দেয়। মহারাজ বাইরে বেরিয়ে যাওয়ার পর পূজা ওঠে, বলে, এ কি মিস্টার মাথা গরম চলে গেলেন নাকি? ওদিকে দেখা যায় মহারাজ গেটের বাইরেই দাঁড়িয়ে আছে পূজাকে ধরার জন্য। পূজা যেই গেটটা খোলে সেই দেখে মহারাজ বেরিয়ে আসে, আর ভয়ে পড়ে যায় পূজা। পড়ে গিয়ে বাবাগো মাগো করতে থাকে পূজা। মহারাজ হাসতে থাকে, বলে, দেখলেন তো পড়ে গেলেন, কেমন লাগলো? পূজা রেগে গিয়ে মহারাজের দিকে তাকায়, বলে, করবেন আর অ্যাক্টিং করবেন? কি দরকার ছিল এইসব নাটক করার? হ্যাঁ কি দরকার ছিল? পূজার কানের সামনে গিয়ে চেঁচাতে থাকে মহারাজ। বলে, উঠুন উঠুন, বলে পূজার হাতটা ধরে পূজাকে ওঠায়। পূজা আবারও রেগে গিয়ে শুয়ে পড়ে। মহারাজ বলে, হয়েছে হয়েছে, অনেক নাটক হয়েছে, এবার বলুন তো কি খাবেন? আমি গিয়ে বানিয়ে দেবো? হ্যাঁ। পূজা বলে, হাওয়া। মহারাজ বলে, হাওয়া আবার কেউ খায় নাকি? বলুন না কি খাবেন। পূজা বলে, কাল সকালে আমি খোকন স্যারকে নিয়ে আসবো। মহারাজ অবাক হয়। মহারাজ বলে, খোকন স্যার? সে আবার কে? পূজা বলে, কেন, আমার নতুন টিচার, সে আমায় পড়াবে। মহারাজ বলে, নতুন টিচার পড়াবেন? কই, এরকম নাম তো আগে কখনো শুনিনি। পূজা বলে, আপনাকে সব নাম জানতে হবে এর কি কোনো মানে আছে? উনি দারুণ পড়ান। মহারাজ বলে, তাই নাকি? তো কোত্থেকে আমদানি করলেন, কোত্থেকে জোগাড় করলেন শুনি। পূজা বলে, খোঁজ পেতে যাবো কেন, উনি তো আমার কলেজের সিনিয়র। মহারাজ ভাবতে থাকে, কলেজের সিনিয়র খোকন স্যার, আবার নাকি দারুণ পড়ান, এরকম নাম তো আমি আগে কখনো শুনিনি, বলে হাসতে থাকে। হাসতে হাসতে পূজার দিকে তাকালে পূজা বলে, হ্যাঁ পড়াই। মহারাজ এবার একটু সিরিয়াস হয়ে যায়, চুপ করে থাকে, ভাবে যে কি হলো ব্যাপারটা। পূজা এদিকে ফোন করে পরের দিন মিত্র স্যারের কাছে ক্ষমা চায়, বলে যে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আমার স্বামীর কাছেই পড়তে চাই। মিত্র স্যার বুঝতে পারেন, বলে, ও আচ্ছা তাই, এই জন্য তুমি অঙ্কগুলো ভুল করেছিলে? পূজা বলে, হ্যাঁ আসলে আমি মিস্টার মাথা গরমের মাথাটা ঠান্ডা রাখবো বলেই ওনার কাছে পড়তে চাই। মাস্টারমশাই ব্যাপারটা বুঝতে পারেন, ওনাদের আশীর্বাদ করেন যে তোমরা ভালো থেকো, খুব সুখে থেকো। পূজা বলে, আপনার কথাই যেন সত্যি হয় স্যার, বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যায় হঠাৎ করে সোমনাথ পূজার সামনে চলে আসে। হঠাৎ করে বলে, প্রেম করছো মহারাজের সাথে? না সে করো, কথায় কথায় কেমন হাত তোলে দেখেছো তো, এমন মার মারবে না যে সব কিছু ভালোবাসা প্রেম সব দরজা দিয়ে বেরিয়ে যাবে। পূজা বলে, আমি ওনাকে রাখতে দেখেছি এটা ঠিক, কিন্তু কোনো মেয়ে মানুষের গায়ে হাত তোলেননি উনি, এটা আমি দেখিও নি শুনিও নি। তখন সোমনাথ বলে, আপনি কি অভিজ্ঞতা করতে চান নাকি জীবনে? পূজা বলে, কি ব্যাপার বলুন তো, আপনি ওনার সম্পর্কে আমার মনে এই সমস্ত খারাপ ধারণা কেন তৈরি করতে চাইছেন? পূজা বলে, একদিকে ভালোই হয়েছে, আপনিও এখানে একা আমিও এখানে একা, আপনার সাথে একা কথা বলাটা আমার খুব দরকার ছিল। সোমনাথ চুপ করে যায়। পূজা প্রশ্ন করে বসে সোমনাথকে, বলুন তো দাদা, সেদিন স্কুলে কি হয়েছিল? প্রশ্ন শুনতেই তো সোমনাথ পুরো ঘেমে যায়, ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তখন মুখটা ঘুরিয়ে নেয়। পূজা বলে, কি ব্যাপার বলুন তো, এই প্রশ্নটা শুনতেই আপনার মুখ চোখে এই অবস্থা কেন, আপনি তো ঘামছেন রীতিমতো। সোমনাথ আবারও মুখটা ঘুরিয়ে নেয়, অন্যদিকে যেতে যায়। তখন পূজা বলে, না না, আজকে আমি আপনাকে পালাতে দেবো না, আজকে আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আপনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি সেই দিনের ব্যাপারে অনেক কিছু জানেন। এবার বলুন তো দেখি, সেই দিন স্কুলে ঠিক কী হয়েছিল? সোমনাথ আবারও চুপ করে থাকে। পূজা প্রশ্ন করতেই থাকে, সব সত্যিটা আমাকে জানতেই হবে, কি হলো বলুন। ঠিক সেই সময় চলে আসে পূর্ণিমা।
পূর্ণিমার আওয়াজ শুনে সোমনাথ বলে, মা তুমি ঠিক মোক্ষম সময়ে এসছো। পূর্ণিমা তখন বলে, কেন রে, মোক্ষম সময়ে এসছি মানে? বুঝতে পারলাম না। তখন পূজার দিকে তাকায়। ঠিক সেই সময় চলে আসে জয়া। মানে পূজাকে কিছু বলার আর সুযোগটা পায় না পূর্ণিমা। জয়া বলে, চল চল চল, আমাদের গয়নার দোকান যেতে হবে, চল, গাড়ি চলে এসেছে, বলে বেরিয়ে পড়ে দুজনেই। এদিকে পূর্ণিমা জয়ার হাতটা সরিয়ে আবারও ছেলের কাছে আসে জিজ্ঞাসা করার জন্য, দাঁড়া তো, কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু জয়া সেই সুযোগটা দেয় না, হাত ধরে টেনে নিয়ে চলে যায়। পূর্ণিমা আবারও আসে, বলে, এই সোমনাথ, তোর যে গাড়িটা ব্যাংক বাজেয়াপ্ত করেছিল, কই সেটাকে ছুটিয়ে আনার ব্যবস্থা করলি না তো? জয়া আবারও কোনো কথা বলার সুযোগ দেয় না, হাতটা ধরে এবার ফাইনালি নিয়ে চলে যায়। পূজা হাসতে থাকে, বলে, দুগ্গা দুগ্গা। এরপরে দেখা যায় আবারও পূজা সোমনাথকে চেপে ধরে বলার জন্য যে বলুন, যেটা জিজ্ঞাসা করলাম উত্তর দিন। সোমনাথ তো আবার ঘাবড়ে যায়। ঠিক সেই সময় পূজার শ্বশুরমশাই চলে আসে, বলে, পূজা, তোমাকে এতবার বারণ করলাম, আর এই কথোপকথনের মাঝখানে আবার মহারাজ নামছে ওপরে সিঁড়ি থেকে। নামতেই বলে, কি হয়েছে বাবা? পূজা আর মহারাজের বাবা দুজনেই চুপ করে যায়, বলে, কিছু না তো। পূজা বলে, আসলে আমরা দুজনেই তো দুদিন ধরে কিছু খাইনি, তাই জন্য বাবা আমাদের উপর রেগে আছেন। সেই সময় উপর থেকে ঠাম্মিও নামছে। মহারাজ বলে, তাই? আপনি সত্যি কথা বলছেন? পূজা তখন মনে মনে বলে, হে মা সিদ্ধেশ্বরী, এই মিথ্যে বলার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু এই খ্যাপা লোকটাকে বদলানোর জন্য আমাকে এই পাপ করতেই হবে, আমি পাপ করতেও রাজি। মহারাজও মনে মনে বলতে থাকে, থাক আর খচাবো না, এমনিতেই কালকে রাত্রে অনেক অপমান করেছি। এরপরে মহারাজের বাবা বলে, তোরা কি বাড়িতে খাবি না? তাহলে কিন্তু আমিও খাবো না। এরপরে শিব, মিলি, ঠাম্মি সবাই একে একে বলতে থাকে, আমরাও তাহলে কেউ খাবো না। সোমনাথ তো মনে মনে বলতে থাকে, যেটা বলছে সেটা কাজেও করুক, না খেয়ে মরে যাক না দুটো, তাহলে তো আমি শান্তি পাই। মাধুরী তো মনে মনে আফসোস করতে থাকে, ইস, এইরকম একটা ভালো পরিবারে বিয়ে না করে আমি কোথায় বিয়ে করেছিলাম, আমি এত বড় সুযোগটা হাতছাড়া করেছি। পূজা বলে, ও মিস্টার মাথা গরম, আমি বাড়ির সবার জন্য লুচি আর আপনার সব থেকে প্রিয় সাদা আলুর তরকারি বানিয়েছি, আপনি খাবেন না? মহারাজ চুপ করে দাঁড়িয়ে থাকে। পূজা বলে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ঠিক সেই সময় পাশ থেকে মাধুরী বলে, খেয়ে নাও না মহারাজ। বলে, সেদিন আমার বেড়ে দেওয়া খাওয়ার তো খেলে না, কমসে কম আজকে নিজের বউয়ের বেড়ে দেওয়া খাওয়ারটা তো খাও। মহারাজ যাও বা খেত, ভালো মনটা আবারও খারাপ হয়ে যায়, চলে যায় বাইরে মহারাজ। এটা শুনে সবাই আবার বিরক্তি প্রকাশ করে। চোরে না শুনে ধম্মের কাহিনী, তোর ঠিক এই অবস্থাটাই হয়েছে পূজামা, বুঝলি? মহারাজের বাবা বলে। সোমনাথ যাওয়ার পথে নিজের বাবাকে বলে, বাবা একবার ফোনটা চেক করো। তখন ওর বাবা বলে, কেন রে, কি চেক করবো? অ্যাকাউন্ট ব্যালেন্স 70 লক্ষ টাকা দিলি বুঝি, বলে হাসতে থাকে। সোমনাথ বলে, ধরে নাও সেরকমই কিছু, চেক ইট। এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে একটা সকালও যদি সুস্থভাবে শুরু হয়। মহারাজের বাবা চলে যায় ফোন চেক করতে। এদিকে দেখা যায় বাড়িতে প্রিয়াঙ্কা নিজের মেয়ের সাথে খেলা করছে। প্রিয়াঙ্কা ওর মাকে বলে, কি করব মা, মেয়ের জন্য তো আমারও কষ্ট হয়, কিন্তু শহরে না গেলে টাকা আনবো কোথা থেকে? আর বলে, এই মাসে আমি সোমনাথকে বিয়ে করব। প্রিয়াঙ্কার মা শুনে অবাক হয়। প্রিয়াঙ্কা বলে, আমি বলেছি আমার বাবা দুবাইয়ে থাকে, বিশাল বড় ব্যবসায়ী। প্রিয়াঙ্কার মা তখন বলে যে, এত বড় মিথ্যে কথা বলে তুই বিয়ে করবি? বলে যে, আমি বলেছি যে তোমরাও ওই দেশেই থাকো, কিন্তু আমি আমার এই দেশে ফিরে এসেছি নিজের পরিচয় বানাবো বলে। মানে যা যা মিথ্যে কথা ওখানে বলেছে সবটাই নিজের মাকে এসে বলে। তার মা চায় না যে সে এমনটা করুক। প্রিয়াঙ্কার মা বলে, তুই বিয়ে করার জন্য নিজের মৃত বাবাকে জীবিত করে দিলি? প্রিয়াঙ্কা বলে, এই বিয়েটা করার জন্য আমি অনেক কিছুই করতে পারি মা, তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলো। প্রিয়াঙ্কার মা রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় জয়ন্তর কাছে টাকা ধার করে মহারাজ খাবার কিনে আনছে বাড়ির জন্য। আর এদিকে দেখা যায় পূজার নতুন স্যার তো বাড়ি খুঁজেই মরছেন, বাড়ি আর কিছুতেই খুঁজে পাচ্ছেন না। মহারাজ বলতে থাকে আর হাঁটতে থাকে, এই বাড়ির লোকগুলোর জন্য তোর বেঘরে প্রাণ যাবে একদিন মহারাজ, দেখে নিস। একদিক থেকে মহারাজ আসছে, অপর দিক থেকে খোকন স্যার আসছে বাড়ি খুঁজতে খুঁজতে। যেই দুজনের সামনাসামনি হয়েছে, দুজনের ধাক্কা লেগে দুজনের হাতে সব জিনিস পড়ে গেছে। খোকন স্যার বলে, এই কে রে তুই? এখনই তো মারা যাচ্ছিল। মহারাজ বলে, কে 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 মারা যাচ্ছিল? খোকন স্যার বলে, কেন? খোকন স্যার মারা যাচ্ছিল। মহারাজ বলে, আমার যে খাওয়ার ব্যাগগুলো পড়ে গেল সব তার বেলা। খোকন স্যার তখন বলেন যে, ওগুলো খাওয়ার ব্যাগ আর আমি একটা আস্ত মানুষ। এক ধাক্কা মেরে আবার খোকন স্যারকে রোয়াব দেখানো হচ্ছে বলে মহারাজের একদম চোখের সামনে চলে আসে। মহারাজ তখন বলে, ওই কি হচ্ছে? রোয়াব দেখানো হচ্ছে? রোয়াব বলে খোকন স্যারের চোখে চোখে তাকিয়ে থাকে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকমই মজার এপিসোড আগামী দিন পেতে অপেক্ষা করো তোমরা। ফিরে আসবো আবার আমি একই সময়ে তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।